কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। বিছানায় শুয়ে থরথর করে কেঁপে ওঠে বিকাশবাবু। কেঁপে ওঠার যদিও কারণ রয়েছে। তার মনে হলো একবার তার বুকের উপর দিয়ে এইমাত্র যেন কিছু একটা চলে গেল। তার পরনে একটা পাতলা পাঞ্জাবি, সেই পাঞ্জাবির ভেতর দিয়ে যেন বুকের লোমগুলো এক পাশে সরিয়ে কিছু একটা এইমাত্র হেঁটে গেল। ধড়ফড় করে বিকাশবাবু উঠে বসে বিছানার উপরে। ঘরের এক পাশে জ্বলতে থাকা হ্যারিকেনের অল্প আলোটাকে বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে পাঞ্জাবিটাকে খুলে ফেলে বুকের যেখান দিয়ে জিনিসটা হেঁটে গেছে সেখানটায় দেখে কেমন একটা লালচে দাগ হয়ে গেছে, সামান্য যেন জ্বালা জ্বালা করছে। বুকের মাঝে লোমগুলোর কাঁচা পাকা রং ধরেছে অনেক বছর আগেই। সেখানে তাকিয়ে থাকতে থাকতেই বিকাশবাবু মনে মনে বলল, ব্যাপারটা কি হলো? বুকের মাঝে এমন একটা দাগ হলো কখন? এমন দাগ তো ছিল না। বুকের ওপর দিয়ে কিছু হেঁটে গেল নাকি? বিকাশবাবু ভীতু মানুষ নন। সেই দাগটা আরশোলা কিংবা টিকটিকি যে কোনো কিছুর কারণেই হতে পারে, তবে কেন জানি না তার মনে হচ্ছে জিনিসটা জামার উপরে নয়, জামার নিচে হেঁটে গেছে, আর তাতেই ওই লাল দাগটা হয়েছে। বিছানা থেকে নিচের দিকে নামতে যাওয়ার জন্য সবে মাত্র একটা পা বাড়াতে যাবে বিকাশবাবু, ঠিক তখনই একটা দৃশ্য দেখতে পেয়ে তার বুকের ভেতরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বিছানার একদম শেষের দিকে তার লম্বা পা দুটো কেমন যেন অন্ধকারে রয়েছে। হ্যারিকেনের অল্প আলোতেও পা দুটো ভালোভাবে দেখা যায় না, কিন্তু পা দুটো সত্যিই ওখানে আছে তো। নিজের পা তুলতে গিয়েও কোনো কিছু অনুভব করতে পারল না সে। যতবারই পা তোলার চেষ্টা করে যেন মনে হয় পা দুটো কেমন ভারী হয়ে আছে। কোনো রকমে টেবিলের একপাশ থেকে হ্যারিকেনটা বিছানার ওপরে তুলে এনে পায়ের দিকে তাকাতেই বিদ্যুৎ খেলে যায় তার শরীরে। তার দুটো পা যেন বিছানার সঙ্গে মিশে গেছে। ওই দুটো পা তার নয়, অমন পচা গলা পা তার কি করে হয়? দুটো পায়ে মাছি ভন ভন করছে, কেমন যেন সাদা সাদা ছোট ছোট পোকা পায়ের ভেতর ঘুরে বেড়াচ্ছে। রক্ত মাংস কেমন যেন কালচে হয়ে বিছানার সঙ্গে লেপটে গেছে। কি দেখলাম? কি দেখছি আমি? আমার 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 পা দুটো আমার পা দুটো এমন হলো কি করে? ভয়টাকে কাটিয়ে উঠতে বিকাশবাবুর সামান্য সময় লেগে যায়। বিছানার ওপর পাথরের মতন কিছুক্ষণ বসে থাকার পর কি মনে হয় গলা তুলে ডাকে মাধবকে, বিকাশবাবুর বাড়ির একমাত্র কাজের লোক। শুধু একমাত্র বললে ভুল হবে, বিকাশবাবুর সর্বক্ষণের কাজের লোক ওই মাধব। তাকে ছাড়া এক পাও চলতে পারে না। বাবু, বাবু, মাধব, মাধব, কোথায় গেলি তোরা? বিকাশবাবুর ডাকে মাধব কিন্তু আসেনি, অথচ সে মাধবকে ডাকলেই সঙ্গে সঙ্গে তার ঘরের কাছে এসে হাজির হয়। তাহলে আজ মাধব আসছে না কেন? বিকাশবাবু বিছানা ছেড়ে উঠতে পারেন না। এমন পচে গলে যাওয়া পা দুটো নিয়ে বিছানা থেকে ওঠা যায় না। কিন্তু তার স্পষ্ট মনে আছে, উনি রাতের বেলা যখন ঘুমোতে এসেছিলেন তখন তার পা দুটো ঠিকই ছিল। তাহলে কোন মন্ত্র বলে তার পা দুটো এমন হয়ে গেল? তাহলে কি কেউ মন্ত্র পড়ে পাটাকে এমন করে দিয়েছে? কিন্তু সেটা আবার হয় নাকি? বন্ধ ঘরের ভিতরে কি করে কেউ আসবে?
এমনই ভেবে চলেছে বিকাশবাবু, ঠিক তখনই ঘরের একপাশে যে জানলাটা আছে সেই জানলার দিকে তার চোখ পড়ল। একটা পাল্লা খোলা, কিন্তু কিন্তু ওই জানলার পাল্লার গড়াদের কাছে মুখ লাগিয়ে ওটা কে দাঁড়িয়ে আছে? বিকাশবাবু শিউরে উঠলেন একবার। তার গোটা শরীর দিয়ে আর একটা বিদ্যুৎ তরঙ্গ বয়ে গিয়ে তার মাথায় ধাক্কা মারল। জানলার কাছে যে দাঁড়িয়ে আছে তার দুটো চোখ সাদা, স্থির চোখে একভাবে তাকিয়ে দেখছে বিকাশবাবুকে। তার মুখের দুপাটি সাদা দাঁত বাইরে বেরিয়ে আছে। একটা অদ্ভুত হাঁ করে আছে ওই মূর্তিটা। তার দুটো চোখ, মুখের সেই বীভৎস ধারালো দাঁত আর তার গায়ের রং দেখে বোঝা যায় সে মানুষ হতে পারে না। মানুষের মুখ অত বীভৎস হতে পারে না। বিকাশবাবুর গলার স্বর রুদ্ধ হয়ে আসে মুহূর্তের জন্য। তারপরে যেটা হয় তার জন্য বিকাশবাবু মোটেই তৈরি ছিলেন না। ওই সামান্য জানলার ছোট্ট একটা গড়াত বেয়ে আস্তে আস্তে সেই বীভৎস মাথাটা ভেতরে ঢুকে আসছে। তারপর তারপর দুটো হাত, তারপর একটা শরীর এবং সবার শেষে একটা পা। একটা কালো কুচকুচে শরীর ঘরের ভেতরে মাটির মেঝের ওপর ঝপ করে নেমে পড়ে। ঘরের ভেতরের বাতাসটা বদলে যায় মুহূর্তের মধ্যে। বিকাশবাবু মনের সমস্ত জোর একত্র করে চিৎকার করে ওঠে, মাধব, 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 কোথায় গেলি, কোথায় গেলি? না, মাধবের কোনো সাড়া নেই। বিকাশবাবু নিজের মনেই বলে ওঠে, আমি আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন না হলে এমন অদ্ভুত ব্যাপার হয় কি করে? আমার পা দুটো অমন পচে গেল, তারপর ওই জানলার অতটুকু গড়া দিয়ে ঘরের ভেতর থেকে সে কোথায় গেল? ঘরের ভেতরে যে ঢুকেছিল তাকে আর দেখা গেল না। এক অজানা ভয় বিকাশবাবুর গোটা শরীরে আস্তে আস্তে জড়িয়ে ধরতে শুরু করেছিল। তখনই ঘরের দরজার কাছে একটা শব্দ হয়। কেউ যেন ঘরের দরজায় ধাক্কা দিচ্ছে। কে? মাধব বাবা? কিন্তু মাধব না হয় যদি অন্য কেউ হয় তবে কি হবে? এত রাতে তার ঘরের দরজায় তো অন্য কারুর আসার কথা নয়। বিকাশবাবু বিছানা থেকে উঠতে পারেন না। বিছানায় বসে বসেই বলে, আমি বিছানা থেকে উঠতে পারছি না। আমি ঘরের দরজাটাও খুলতে পারছি না। ঠিক তখনই ঘরের দরজার দিক থেকে একটা চেনা গলায় কে যেন বলে ওঠে, বাবা, বাবা আমি এসেছি, বাবা, বাবা আমি এসেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, এমন যে কি করে হয়ে গেল। তাছাড়া ডাক্তার তো সমস্ত কিছুই দেখলো, সেও কিছু বলতে পারছে না। গোটা শরীরে এমনভাবে পশম কেন ধরলো সেটা ডাক্তার নিজেও বলতে পারছে না। এমনটা তো হওয়ার কথা নয়। একটা সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে কি করে এমন পশম ধরে? সেটা তো আমারও প্রশ্ন, কিন্তু কিছু তো একটা হয়েছে। আগে থেকে সব কিছু বোঝা যাবে এমনটা তো নয়। আজ থেকে অনেক বছর আগে এমন রোগ ছিল যেগুলো আমরা এখন জানি, তবে তখন তার ব্যাপারে কিছুই জানা যায়নি। চামড়ায় কোনো সমস্যা হতে পারে, কিন্তু শরীরের ভেতরে ভেতরে তো অনেক কিছুই হতে পারে। আমার মনে হয় তোমার একবার শহর থেকে এসে গ্রামে কিছুদিন থাকা প্রয়োজন। এভাবে আমি একা একা থাকি, কখন যে কি হয়। তাছাড়া বুঝতেই তো পারো, বড় বাবুরও মন মেজাজ সব সময় ভালো থাকে না। তোমরা একটু কাছাকাছি থাকলে। বুঝতে পারছি না মাধবদা, কিন্তু ব্যবসার কাজ তা তো তুমি জানোই। তাছাড়া এখন কাজের মরশুম, এই সময় শহর ছেড়ে এখানে এসে পড়ে থাকলে আমার একেবারেই লোকসান হবে। তবে একটা কাজ করা যেতে পারে। আমি তন্ময়, নিশাকে না হয় এখানে পাঠিয়ে দিচ্ছি। ওরা কয়েকদিন এখানে থাকুক, আর তোমার আর বাবার দুজনেরই একটু সুবিধা হবে।
মাধব হতাশ মুখে তাকায় জয়ন্তর দিকে, তারপর বলে, আচ্ছা, যেটা ভালো মনে হয় সেটাই করো ছোটবাবু। আমার আর কি তবে, তুমি এলেই বোধহয় ভালো হতো। জয়ন্ত সেদিনই গ্রাম থেকে শহরে ফিরে যায়। বাবার শরীরের অসুস্থতাটা ধীরে ধীরে বাড়ছে। আর শুধু তাই নয়, গোটা শরীরটা অদ্ভুতভাবে পচন ধরতে শুরু করেছে। ডাক্তাররাও দেখছে, কিন্তু কিছুতেই কিছু বুঝতে পারছে না। গ্রাম থেকে মফস্বলের এক হাসপাতালে জয়ন্ত বাবাকে নিয়ে এসেছিল, কিন্তু ডাক্তাররা কিছু বুঝতে পারেনি। বেশ কয়েকদিন আগে তাকে রেখে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। জয়ন্ত বাড়িতে ফিরে গিয়ে তার বউ নিশি এবং একমাত্র ছেলে তন্ময়কে বুঝিয়ে সুঝিয়ে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিল। তাছাড়া নিশি আর তন্ময় দুজনেরই গ্রাম ভালো লাগে, তাদের আপত্তি ছিল না। গ্রামের বাড়িতে মাধবের সঙ্গে তারা বিকাশবাবুর দেখাশোনা করবে এমনটাই স্থির ছিল। কিন্তু বিকাশবাবু কেমন যেন চুপ করে রইলেন, কখনোই কোনো কথা বলেন না। সময় মতো খান, ঘুমন, কিন্তু অতিরিক্ত কথা কারুর সঙ্গে বলেন না। তবে হঠাৎ করে তার ঘরে কেউ ঢুকলে কেমন যেন চমকে ওঠার মতো ভালো করে মুখটা দেখার চেষ্টা করেন, আর তার সঙ্গে দুটো পায়ের দিকে ভালো করে তাকিয়ে দেখেন। মাধব একদিন বলেছিল, বড়বাবু, আপনার কি হয়েছে বলুন তো? বারবার পায়ের দিকে তাকিয়ে কি দেখছেন? না, কিছু না, তুই যা এখন। আমার এখন আর ভালো লাগছে না, যা। আপনার তো কখনো ভালো লাগে না, কি যে হলো? পায়ে এমন ফোসকা ফোসকা মতন হয়ে পছন্দ ধরাটা কেন হচ্ছে? এই ডাক্তারও তো কিছুই বুঝতে পারছে না। কি হয়েছে বলুন তো? কিছু লেগেছিল নাকি? আরে সে তো আমিও জানি না, তোদের এসব নিয়ে ভাবতে হবে না। মাধব এগিয়ে এলো, নিজের বাঁ হাতের একটা আঙুল বিকাশবাবুর পায়ের ছোট ছোট চাকাগুলোর ওপরে এসে রাখতেই বিকাশবাবু কেমন যেন নড়ে উঠল। কতবার করে বলছি ওটায় হাত দিবি না। যা যা, আমার যা হয়েছে হোক, তা নিয়ে তোদের ভাবতে হবে না। তোরা আমার থেকে দূরে যা, দূরে যা। মাধব দূরে দূরে থাকতো, যতটা কাজ করার সে করে দিত, তবে বিকাশবাবুর খুব একটা কাছে সে আসতো না। এই কারণেই সে জয়ন্তকে বলে নিশি আর তন্ময়কে এই বাড়িতে নিয়ে এসেছে। বিকাশবাবুর একদম নিজের কাজগুলো ওরা যাতে করতে পারে, এই কারণেই সে জয়ন্তকে বলে নিশি আর তন্ময়কে এই বাড়িতে নিয়ে এসেছে, বিকাশবাবুর একদম নিজের কাজগুলো যাতে ওরা করতে পারে। মাধবকে একদম কাছে যেতে বারণ করেছিল বিকাশবাবু। বলা যায় না, এটা ছোঁয়াচে রোগও তো হতে পারে। ওই একবারই মাধব বিকাশবাবুর একদম কাছে গিয়ে তার পায়ের ওই চাকা চাকা গোল গোল জিনিসগুলো ছুঁয়ে দেখে। অদ্ভুতভাবে বেশ নরম জায়গাটা, ফোঁড়া হয়ে পেকে গেলে যেমনটা হয়, আঙুল দিয়ে টিপলে গা যেমন নরম নরম মনে হয়, এটা যেন আরো বেশি নরম। মাধবের মনে হয়েছিল সে আঙুল দিয়ে একটু ভেতরের দিকে চাপ দিলেই তার আঙুলটা পায়ের ভেতরে অর্ধেকটা পর্যন্ত ঢুকে যাবে। বিকাশবাবু তাড়াতাড়ি একটা চাদর নিয়ে তার পায়ের ওপরে চাপা দিয়েছিল। সেদিন গ্রামে বিকাশবাবুর বাড়িতে নিশি ও তন্ময় এসে পড়ে। তন্ময়ের বয়স 13। ঘরে থাকার জন্য গ্রাম তার বেশ পছন্দ। তাছাড়া যখনই বাড়ি এসেছে বিকাশবাবুর সঙ্গে তার বেশ ভালো সময় কেটেছে। কিন্তু এবার বিছানার ওপর বিকাশবাবুকে আজ সোজা হয়ে বসে থাকতে দেখে তন্ময় একটু অবাক হয়ে বিছানার কাছে একটা চেয়ারে বসে বলল, তোমার কি হয়েছে? বাবা বলছিল তোমার কি একটা যেন রোগ হয়েছে, কিন্তু তোমাকে দেখে তো কিছুই মনে হচ্ছে না। তন্ময়ের বয়স 13 হলেও এই বয়সের মধ্যেই সে বেশ বুদ্ধিমান, তাই গুছিয়ে কথা বলে সে প্রশ্ন করতে পারে বিকাশবাবুকে। বিকাশবাবু সামনে এসে বলে,
ঠিকই বলেছিস, আমাকে দেখে কিছুই মনে হচ্ছে না। আর আর শুধু তাই নয়, আমারও তো মনে হচ্ছে না আর যে আমার কিছু হয়েছে। শুধু দুটো পায়ে কেমন যেন। এ কথায় তন্ময় বিকাশবাবুর পায়ের দিকে তাকায় আর তারপরেই চমকে ওঠে। বিকাশবাবু ব্যাপারটা বুঝতে পেরে কথা ঘুরিয়ে তন্ময়কে প্রশ্ন করে, কতদিন পর আসছো বলো তো? ওখানে সবকিছু কেমন? এখন অনেকদিন শহরে যাওয়া হয়নি, তোদের ওখানে কোনো অসুবিধা হয় না তো? তন্ময় বিকাশবাবুর সঙ্গে কথা বলতে থাকে। বিকাশবাবু বুঝতে পারে তন্ময়ের সঙ্গে কথা বলতে বলতে পায়ের ব্যথাটা সামান্য কমে আসছে, তাই কথা বলতেই থাকে। সেই সময় নিশি ঘরে ঢুকে বলে, তন্ময়, রান্নাঘরে যাও, ওখানে মাধব কাকা আছে। মাধব কাকা তোমাকে খেতে দেবে। আমি তোমার খাবার দিয়ে আসছি। তন্ময় চলে গেলে ঘরের ভেতরটা আবার ফাঁকা হয়ে যায়। পায়ের কাছে সোজাসুজি সেই জানলা দিয়ে সেদিন রাতে কি একটা ঢুকে এসেছিল, কিন্তু তাকে আর বিকাশবাবু দেখতে পায়নি। সারা দিন সারা রাত বিকাশবাবু বিছানার ওপর আধশোয়া হয়ে বসে কাটিয়েছিল, কিন্তু তাকে বেরোতেও দেখেনি। তার মানে যে ঢুকেছিল সেই ঘরের মধ্যেই কোথাও আছে, কিন্তু কোথায়? বসে থাকা অবস্থাতেই ভালো করে চারপাশটা দেখতে থাকেন বিকাশবাবু। না, কোথাও কিচ্ছু নেই। পায়ের ব্যথাটা মাঝে মাঝে যেমন বেড়ে ওঠে, তেমন হঠাৎ করে কমেও যায়। বিছানার একপাশে টেবিল আর তার উপর একটা জলের গ্লাস রাখা। নিশি থালায় খাবার সাজিয়ে নিয়ে ঘরে এসে ঢোকে। বিছানার একপাশে টেবিলের ওপর খাবারটা চাপা দিয়ে রেখে যায়। খাবারটার চাপা খুলে দেখেই বিকাশবাবুর মনে বেশ খানিকটা সুখ হয়। অনেক দিন পর সে নিশির হাতের রান্না খাবে। মাধবের হাতের রান্না খুব একটা খারাপ না, তবে মাধব তার জন্য আর নিজের জন্য খুব বেশি রান্না করেই না। ওই ডাল, তরকারি আর ভাজা। আজ নিশি অনেক কিছু রান্না করেছে। পারবে তো বাবা? কোনো অসুবিধা হবে না তো? পারবো রে, শুধুমাত্র দুটো পা গেছে রে মা, আর দুটো হাত তো ঠিকই আছে, খেতে অসুবিধা হবে না। কিন্তু তুই আবার এত কষ্ট করতে গেলি কেন বলতো? আমি এত দিন পর এখানে এলাম। আমি এখানে আছি যখন, রান্না বান্নাটা তো আমারই কাজ। তোমার যা যা অসুবিধা হবে সব সময় আমাকে বলবে। কিন্তু বাবা, পায়ের ওই চাকা চাকা দাগগুলো এমন হলো কি করে বলো তো? ডাক্তার যে কথা বলছে তা তো বড়ই অদ্ভুত। চাকা চাকা দাগগুলো পচে যাওয়ার একটা। বিকাশবাবুর বুকের ভেতরটা কেমন যেন ধপ করে ওঠে। এসব নিয়ে এখন কথা বলতে চাইছি না মানেশি, পরে এসব নিয়ে কথা বলিস। এখন আমায় একটু শান্তিতে খেতে দে। তুই যা, আমার কিছু লাগলে আমি চেয়ে নেব। নিশি বুঝতে পারে এমন সময় এই কথাটা বলা ঠিক হয়নি। সে মনে মনে একটু লজ্জিত হয়। তারপর ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজাটা হালকা করে ভেজিয়ে দেয়। বিকাশবাবু একপাশে ঘুরে বিছানার টেবিলের উপরে রাখা খাবারের থালার দিকে তাকান। একটা চামচ রাখা রয়েছে। চামচে করে খানিকটা ভাত তুলে নিয়ে একবার ডাল আর তরকারি খায়। সবে 3 নম্বর চামচটা মুখে তুলে নিতে এমন সময় ঘরের ভেতর কি যেন একটা হুড়মুড় করে শব্দ হয়। বিকাশবাবু চমকে উঠে এদিকে ওদিকে তাকায়। না, কোথাও কিচ্ছু নেই। এমন হুড়মুড় করে শব্দ হওয়ার মতো তার ঘরেও কিছু নেই। মাধব, মাধব, নিশি, ও নিশি। ডাক শুনে নিশি আর মাধব হুড়মুড় করে এসে তার ঘরে ঢোকে। তারপরে বিকাশবাবুর কাছে সমস্ত কথা শুনে ওরা ঘরের ভেতরটা খুঁজে দেখে। না, কোথাও কিচ্ছু নেই। বিছানার তলাটাও একদম পরিষ্কার, কোথাও কিচ্ছু রাখা হয়নি। মাধব ইচ্ছে করেই ঘরে বেশি কিছু রাখে না, বিকাশবাবুর প্রয়োজন খুবই কম। ঘরের একপাশে একটা আলমারি শুধু রাখা আছে,
তাছাড়া টেবিল চেয়ার ছাড়া আর তেমন কিছুই নেই। না বাবা, কোথাও তো কিছু নেই। বাড়িতে কোথাও কোনো শব্দ একবারের জন্যও হয়নি। সত্যিই তোমার মনে হয়েছে যে ঘরের ভিতরে কিছু একটা আছে? ঘরে কিছু না থাকায় বিকাশবাবু কেমন যেন অবাক হয়ে গিয়েছিল। সত্যি তো, শব্দটা তাহলে হলো কোথায়? ঘরের ভেতর শব্দ হওয়ার মতো তো কিছুই নেই। একমাত্র বিছানার তলায় কিছু একটা থাকতে পারে। হঠাৎ করেই একটা কথা বিকাশবাবুর মনে পড়ে যেতে কেমন যেন চমকে ওঠে। তাড়াতাড়ি করে ওদের দুজনকে ঘর থেকে চলে যেতে বলে। যাওয়ার আগে বাকি খাবারটুকু নিশির হাত দিয়ে বাইরে পাঠিয়ে দেয়, আর খাবে না বলে বিছানায় শুয়ে পড়ে। ওরা চলে গেল। তারপর ঘরের দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই সে জিনিসটাকে দেখতে পায় বিকাশবাবু। ঘরের টালির চালের একপাশে যে জিনিসটা ঝুলছে, একটা কুচকুচে কালো বিড়াল। বিড়াল যে এমন অদ্ভুতভাবে টালির চালে উল্টো হয়ে ঝুলতে পারে সে কথা বিকাশবাবু কখনো জানত না। যেন মনে হলো বিড়ালটা টালির চালের উল্টো হয়ে নয়, যেন মাটিতেই চারটে হাত পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর একভাবে তার দৃষ্টি সোজা তাকিয়ে রয়েছে বিকাশবাবুর দিকে। সেই সাদা দুটো চোখ একভাবে তাকিয়ে তার দিকে দেখছে। বিকাশবাবুর মাথার ভেতরটা কেমন যেন হয়ে আসে। পায়ের ব্যথাগুলো বাড়ছে। যেখানে যেখানে গোল ফোসকা মতো পড়েছে সেই জায়গাগুলো যেন তীব্রভাবে হাড়ের ভেতর পর্যন্ত কি একটা ব্যথা ছড়িয়ে দিচ্ছে একটু একটু করে। বিকাশবাবু গর্জন করে ওঠে, কে তুই? আমার আমার কাছে কি চাস? কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছিস? আমার যদি মারতে হয় তাহলে আমার মেরে ফেল। আমি নিজেই। রাগে আতঙ্কে বিকাশবাবু পাগলের মতো এদিক ওদিক কিছু একটা খুঁজতে থাকে, এমন কিছু যেটা দিয়ে অন্তত নিজেকে মারা যায়। কিন্তু ঘরের মধ্যে কোথাও কিচ্ছু তেমন পায় না। হুড়মুড় করে খুঁজতে গিয়ে বিছানা থেকে মাটির উপরে ছিটকে গিয়ে পড়ে। বিকাশবাবুর পড়ে যাওয়ার শব্দটা শুনে আবার দরজা খুলে ঘরের ভেতরে এসে ঢোকে মাধব, নিশি আর তন্ময়। বিকাশবাবুকে এমনভাবে পড়ে থাকতে দেখে ওরা তখনই এগিয়ে আসে তাকে তোলার জন্য, কিন্তু বিকাশবাবু চিৎকার করে বলে ওঠে, ছুঁই না আমায়, ছুঁই না। তোরা আমায় ছুঁলে তোদের গায়েও বাপের দাগ লেগে যাবে। ছুঁই না আমায়, একদম ছুঁই না। বিকাশবাবুর চোখে জল। মাটির ওপরে যেভাবে হুমড়ি খেয়ে পড়েছিল সেইভাবেই রয়েছে। তার পায়ের চাদরটা এখন সরে গেছে। মাধব আর নিশি ঘৃণায় মুখ বিকৃত করে ফেলে। বিকাশবাবু যতই ওদের কাছের লোক হোক না কেন, তার পায়ের দিকে তাকিয়ে যে কোনো মানুষ ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। এমনকি জয়ন্ত থাকলে সেও এমনটাই করত। তার পায়ে যেখানে চাকা চাকা দাগ মতো ছিল তেমনই ওটা। গোল জায়গা মাটিতে পড়ার জন্যই বোধহয় ফেটে গেছে, আর সেখান দিয়ে বেরিয়ে আসছে কালচে হয়ে যাওয়া একটা রক্ত। তার সঙ্গে সাদা দলা দলা মতো কি যেন একটা বাইরে বেরিয়ে আসছে। তবুও মাধব আর নিশি এগিয়ে আসে সামনের দিকে। বিকাশবাবুর বারণ না শুনে তাকে তুলে আবার বিছানার ওপরে শুইয়ে দেয়। মাধব তার পায়ের দিকটা ধরেছিল, কিন্তু কিছু হয়নি। এমনকি পায়ের পাতাতেও কোথাও কিছু নেই। শুধু হাঁটুর গিঁট থেকে পায়ের পাতা গোড়ালির আগে পর্যন্ত যে লম্বা চামড়া রয়েছে, যেখানে বিকাশবাবুর অনেক লোম রয়েছে কালো কালো, ঠিক তারই মধ্যে চাকা দাগগুলোও রয়েছে। যেমন কোনো মানুষের গায়ে সেতি হলে সাদা সাদা চাকা দাগ হয়ে যায়, খানিকটা তেমন। সেই চাকা চাকা দাগগুলো কেমন যেন নরম নরম। বিকাশবাবুর পা নড়লেই সেগুলো জলের মতো টলটল করে ওঠে। বিকাশবাবু আর কিছু বলছিল না। তার চোখের কোণে জল। চোখ বন্ধ করা অবস্থায় বিছানার ওপর চুপ করে শুয়েছিল সে। মাধব বলল,
কতবার বলেছি এইভাবে যখন তখন বিছানা থেকে নামবে না, একটুও জোর নেই, অথচ আমার কথা শুনবেই বা কেন? হ্যাঁ, ডাক্তার তো বলেই দিয়েছে নড়াচড়া হাঁটা চলা একেবারে বন্ধ। পায়ে প্রেশার পড়লেই এমনটা হতে পারে। ওই ক্ষতটায় এখন কি লাগানো যায় বলো তো? বললাম না চলে যা এখান থেকে, চলে যা, চলে যা, চলে যা এখান থেকে। আমার কাউকে প্রয়োজন নেই, কাউকে প্রয়োজন নেই, চলে যা। যদি বাঁচতে চাস, যদি ভালো থাকতে চাস, চলে যা এখান থেকে, চলে যা। বিকাশ চিৎকার করতে শুরু করলো। ওরা বুঝতে পারলো এই সময় তার চিৎকার থামবে না, তাই বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বিকাশ ঘরে চারিদিকে সেই কালো বিড়ালটাকে খুঁজতে লাগলো। কোথায় সেটা? বিকাশবাবুর আতঙ্ক কান্নায় মিশে যেতে লাগলো। যেন অনেক বছর আগের একটা কথা মনে পড়ছে না তার। কেন মনে পড়ছে না? অথচ মনে পড়ে আবছা আবছা। সেটা মনে করতে পারলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তার সঙ্গে যা ঘটে চলেছে তার সঙ্গে তার সেই ঘটনার কোনো না কোনো একটা সম্পর্ক নিশ্চয়ই আছে। বিকাশবাবু বুঝতে পারল পায়ের ক্ষত থেকে বেরিয়ে আসা টাটকা রক্ত আর সাদা সাদা সেই জিনিসটা তার বিছানার চাদরের সঙ্গে মিশতে শুরু করেছে। এমন একটা বিছানায় শুয়ে থাকা যায় না, কিন্তু তার কিচ্ছু করার নেই। কাউকে ডাকতেও ইচ্ছে হলো না। বিকাশবাবু সেই রক্ত মাখা চাদরের মধ্যেই শুয়ে রইল একভাবে। কে ওখানে? মাধব কাকা নাকি? রাতের বেলা নিশি কি একটা কাজে ঘর থেকে বেরিয়েছিল। তন্ময় ঘুমোচ্ছে। সে বেরিয়েছে, প্রথমে বাথরুমে গিয়ে তারপরে জলের জগে জল ভরে নিয়ে নিজের ঘরে রাখে। সে কি মনে হতে সে উঠেছিল। তার মনে হচ্ছিল যদি বিকাশবাবুর কিছু প্রয়োজন হয়। তাই ভেবে হাঁটতে হাঁটতে বিকাশবাবুর ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়াতেই ব্যাপারটা দেখতে পেয়েছিল সে। বিকাশবাবুর ঘরের দরজা খোলা, আর সেই খোলা দরজার কাছে দাঁড়িয়ে কে যেন মাথাটা ঘরের ভেতরের দিকে ঢুকিয়ে ঘরের দিকে দেখছে। নিশি তার উদ্দেশ্যে ডাক দিল, কে কে তুমি? কে ওখানে? কে ওখানে? নিশির কথায় কিন্তু ছায়ামূর্তিটা কোনো উত্তর করল না। যেভাবে দাঁড়িয়ে দেখছিল সেইভাবেই দাঁড়িয়ে দেখতে লাগলো। নিশির কেমন যেন খটকা লাগলো। বিকাশবাবুর ঘরের সামনেটা অন্ধকার, অথচ তার ঘরের ভেতরে সে নিজের হাতে আলো জ্বালিয়ে দিয়ে এসেছে। সন্ধ্যের একটু পরে ঘুমিয়ে পড়েছিল সে। রাতে খাওয়ার জন্য তাকে আর কেউ জোর করেনি। কিন্তু মাধব কাকা যদি হয় তাহলে তো সাড়া দেবে। এছাড়া মাধব কাকা অমন চুপি চুপি ঘরের দরজা খুলে দাঁড়িয়ে কি দেখবে? নিশি কোনো উত্তর পায় না। হাঁটতে হাঁটতে আরও খানিকটা এগিয়ে গিয়ে ছায়ামূর্তির কাঁধের কাছে হাতটা নিয়ে যায়। এইবার নিশির কেমন একটা ভয় হয়। সত্যি সত্যি যদি অন্য কিছু হয়? তারপরেই কি মনে হতে হাতটা কাঁধের উপরে রাখতেই সামনে থাকা ছায়ামূর্তির মুখ দেখে কেমন যেন চমকে ওঠে। পেছনের দিকে ঘুরে নিশি ভূত দেখার মতো চমকে উঠলেও নিজেকে সামলে নিয়ে মুখের কাছে একটা হাত রেখে আস্তে আস্তে বলে, এই চুপ চুপ চুপ। নিশি অবাক হয়, এটা তো মাধব কাকাই। কিন্তু মাধব কাকা ঘরের দরজার কাছে দাঁড়িয়ে কি করছে? মাধব কাকা ঘরের ভেতরে আঙুল দেখায়। সেই আঙুল অনুসরণ করে ঘরের ভেতরের দিকে তাকায় নিশি। প্রথমে কিছু দেখতে পায় না। ঘরের ভেতরটা অন্ধকার। ঘরের কাছে একটা জানলা রয়েছে, আর একটা জানলা রয়েছে মাথার এক পাশে। মাথার এক পাশের জানলাটা খোলা। সেই জানলা দিয়ে হাওয়া আসছে। সে নিজেই জানলাটা খুলে দিয়েছিল। সেখান দিয়ে চাঁদের অল্প আলো ঘরের ভেতরে এসে ঢুকেছে। আর সেই আলোতেই এবার নিশি দেখতে পায় একটা অদ্ভুত দৃশ্য।
বিকাশবাবু বিছানায় শুয়ে আছে, তার দুটো পা চাদর দিয়ে ঢাকা, তবে তার বিছানার একপাশে ঠিক পায়ের কাছে কে যেন বসে আছে। বসে বসে নিজের দুটো হাত দিয়ে পা ঢাকা চাদরের ভেতর কিছু একটা যেন করছে। খোকা বাবু এত রাতে ওখানে কি করছে বলো তো, ও ছোট দিদিমণি? নিশি অবাক হয়ে বলে, খোকা বাবু? কিন্তু তন্ময় তো আমার সঙ্গেই রয়েছে, আমি একটু আগেই তাকে বিছানায় রেখে বাইরে এলাম। তন্ময় ওখানে কি করে যাবে? আমি তো ভাবলাম ওটা খোকা বাবু। খোকা বাবু না হলে ওটা কে? নিশির মাথার ভেতরে কেমন যেন সবকিছু ঘোল পাকিয়ে যায়। একটু আগে সে তন্ময়কে রেখে প্রথমে বাথরুমে গিয়েছে, তারপর বারান্দার কাছ থেকে জল নিয়ে ঘরে গেছে, তখনও তন্ময় সেখানেই ছিল। মাধব কাকা, তুমি কখন থেকে এখানে রয়েছ? অনেকক্ষণ ছোট দিদিমণি। আমি তো ভাবলাম ওটা খোকা বাবু, কিন্তু কি করছে সেটা দেখার জন্য চুপ করে এখানে দাঁড়িয়েছিলাম। নিশি আর সেখানে দাঁড়ায় না, যত দ্রুত সম্ভব ছুটে আসে নিজের ঘরে। তারপর ঘরে এসে হ্যারিকেনের আলোয় বিছানার দিকে তাকাতেই বুকের ভেতর ধক করে ওঠে। বিছানার ওপরে তন্ময় নেই, কিন্তু একটু আগে সে নিজে। তন্ময় কোথায় গেল? তন্ময়, তন্ময়! যত সম্ভব আস্তে আস্তে নিশি ডাকে, কিন্তু না, তন্ময় কোথাও নেই। ঘর থেকে নিশি বাইরে বেরিয়ে আসতে যাবে এমন সময় কি একটা মনে হতে ঘরের চালের দিকে চোখ ফেলেছে, আর তাতেই যেটা দেখতে পায় তাতে নিশি আর নিজেকে ধরে রাখতে পারে না। চিৎকার করে দুটো হাত দিয়ে নিজের চোখ ঢেকে মাটির উপরে বসে পড়ে। তন্ময় ঘরের টালির চালের কাছে, দুটো হাত পা টালির চালের সঙ্গে একদম টিকটিকির মতো লাগিয়ে একভাবে তাকিয়ে আছে তার দিকে। তন্ময়ের চোখ দুটো কেমন যেন সাদা হয়ে গেছে। মাধব অন্ধকারে দাঁড়িয়ে দেখছিল। নিশি চলে যাওয়ার পরেও সে দাঁড়িয়েছিল। তারপরেই কি যেন একটা হয়। বিছানার উপর থেকে সেই বিকাশবাবুর পায়ের কাছে বসে থাকা বাচ্চাটা কোথায় যেন উধাও হয়ে যায়। ঠিক তারপরেই নিশির চিৎকার শুনে মাধব ছুটে যায়। তার ঘরের কাছে দেখতে পায় নিশি দুটো হাত দিয়ে নিজের চোখ ঢেকে থরথর করে কাঁপছে আর চিৎকার করে বলছে, মাধব কাকা, মাধব কাকা, আমার তন্ময়কে বাঁচাও, মাধব কাকা, তন্ময়কে বাঁচাও। মাধব কিন্তু কিছুই বুঝে উঠতে পারে না। ঘরের ভেতর জ্বলতে থাকা হ্যারিকেনের আলোতে দেখে বিছানার উপরে তন্ময় নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। তার বুকের ওঠানামা আর তার চোখের ঘুমন্ত ভাব সমস্ত কিছুই দেখে বোঝা যায় সে বেশ গভীর ঘুমে ঘুমিয়ে রয়েছে। এতই গভীর ঘুম যে নিশির চিৎকারেও সেই ঘুম ভাঙেনি। মাধব তাড়াতাড়ি এগিয়ে আসে নিশির দিকে, তারপর তার কাঁধের ওপর হাত রেখে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, কি হয়েছে? কি হয়েছে ছোট দিদিমণি? এই চিৎকার করছো কেন? আরে ওই তো খোকা বাবু বিছানার ওপর শুয়ে আছে। নিশি খানিকটা ধাতস্থ হয়ে বিছানার দিকে তাকিয়ে দেখতে পায় সত্যি সত্যিই বিছানার ওপরে শুয়ে রয়েছে তন্ময়। তখন তাড়াতাড়ি মাটি থেকে উঠে সে ছুটে যায়, তারপর বুকের মধ্যে জড়িয়ে ধরে তন্ময়কে। এইরকম হঠাৎ করে ঘুম ভেঙে তন্ময় একটা অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়ে গেল। সে কিছু বলতে পারে না। নিশি ততক্ষণে হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। মাধব হতভম্ব হয়ে যায়। যদি সত্যি সত্যি ওই ঘরে বিছানার উপরে তন্ময় থাকে, তাহলে ওই ঘরে বিছানার উপরে কে ছিল? আর ছোট দিদিমণি কি দেখে চিৎকার করে উঠল? কিচ্ছু বুঝতে পারে না সে। তখনই পাশের ঘর থেকে শোনা যায় বিকাশবাবুর চিৎকার। বলছি তো চলে যাও এখান থেকে। আবার এসিস তুই আবার? হ্যাঁ, বলেছি না তুই আসবি না এখানে। তুই চলে যা এখান থেকে।
অবিশ্বাস্য ব্যাপার, একই সময় দুজনে দু জায়গায় থাকতে পারে কি করে? আচ্ছা মাধব কাকা, তোমার চোখে কোনো ভুল হয়নি তো? না মানে হতে পারে কোনোভাবে ক্লান্ত হয়েছিলে, তাই তোমার চোখ ভুল দেখেছে, আর তারপরে তোমার কথা শুনে নিশিরও ভুল হয়েছে। কিন্তু মাধব কাকা না হয় ভুল দেখেছে, আমিও কি ভুল দেখলাম? তন্ময়কে স্পষ্ট ঘরের মধ্যে রেখে আমি ওখানে গিয়ে দেখলাম বিছানার উপর সত্যি সত্যি কেউ বসে আছে, আর চাদরের তলায় বাবার পায়ের কাছে কি একটা যেন করছে। তারপরেই ঘরে এসে দেখলাম তন্ময় নেই। ঘরের টালির চালের সঙ্গে হাত পা দিয়ে কেমন যেন টিকটিকির মতো বসে আছে। হঠাৎ করে আমার দিকে মুখটা ঘুরিয়ে তাকালো। সে দৃশ্য আমি তোমায় বলতে পারবো না, কিছুতেই না। জয়ন্ত কিছুক্ষণ চুপ করে ভাবলো, তারপর বলল, দেখো, আমার মনে হয় ব্যাপারটা তোমরা যেমনটা ভাবছো তেমনটা নয়। বাবার এই ব্যাপারটা নিয়ে তোমরা এমনিতেই চিন্তিত হয়ে রয়েছো, তাই তোমাদের এমন কিছু ভাবতে হয়েছে হয়তো। ব্যাপারটা মনের ভুল ছাড়া আর কিচ্ছু নয়। তাছাড়া বাবা তো কিছুই বলছে না। বাবা কি তোমাদের কিছু বলেছে যে ঘরের মধ্যে সে কাউকে দেখতে পেয়েছে? কাল রাতে বাবা চিৎকার করেছিল। বাবার চিৎকার শুনে আমরা যখন তার ঘরে যাই দেখি বাবা বিছানার উপরে উঠে বসেছে, যতটা উঠে বসা যায় ঠিক ততটাই, আর তার দুপায়ের সেই ক্ষতগুলো থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। বাধ্য হই তো আজ। মোবাইলের অপর প্রান্ত থেকে জয়ন্ত একটু বিরক্তির সাথে বলে, বিশ্বাস করো, আমার আর এসব ভালো লাগছে না। এত ঝামেলার মধ্যে এমনি আমি কাজ নিয়ে একটু চিন্তার মধ্যে রয়েছি, ব্যবসাতে এত লোকসান হয়ে গেছে, তার উপর আবার এসব। তুমি এক কাজ করো, বাবাকে হসপিটালে ভর্তি করে রাখো, মাধব কাকাকে বলে দাও তার কাছে থাকতে। তুমি আর তন্ময় ফিরে এসো। এই মুহূর্তে আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয়। কি বলছো কি তুমি এসব? ওটা তোমার বাবা, অন্য কেউ তো নয়। আর তার চেয়ে কি ব্যবসা তোমার কাছে অনেক বড় হয়ে গেল নাকি? তুমি সবকিছুকে আবেগ দিয়ে ভাবছো নিশি, তাই তোমার এটা মনে হচ্ছে। মেয়ে মানুষের তো আবেগ ছাড়া আর কিছুই নেই। আমায় সবকিছু ভাবতে হচ্ছে। ব্যবসা লাটে উঠে গেলে তখন না খেতে পেয়ে মরতে হবে। তখন ওই বাবার কাছে গিয়ে বসে থাকলে কোনো লাভ হবে না। তুমি যা ভালো বোঝো করো। আমার এখন মনে হয় না মাসখানেকের আগে আমি যেতে পারবো। ফোনটা কেটে যায়। নিশি হাসপাতালের ওয়ার্ডের বাইরে বসে আছে। হাসপাতাল বলতে খুব একটা ভালো হাসপাতাল নয়, গ্রামীণ স্বাস্থ্য হাসপাতালগুলো যেমন হয়। তবে কোনো রকম একটা চিকিৎসা তো পাওয়া যায়, তাই ভেবেই সেখানে নিয়ে এসেছে। মাধব কাকা ওয়ার্ডের ঘরের দরজার পাশে পায়চারি করছে। তন্ময় একটা লম্বা বেঞ্চের উপরে বসে রয়েছে। নিশি উঠে দাঁড়ায়, তারপর দরজার কাছে এগিয়ে গিয়ে কেবিনের মধ্যে উঁকি মারতে দেখতে পায় বিকাশবাবু চুপ করে শুয়ে আছে। একটা কালো চাদরে তার পা দুটো ঢেকে দিয়েছে এখানকার লোকেরা। খালি গায়ে বুকের কাছে একটা লালচে কাঁটার মতো দাগটা কেমন যেন ফুলে এসেছে। গভীরভাবে কোনো একটা ক্ষত, অনেক পুরনো থাকলে যেমন দাগ হয়, না হলে সদ্য কোনো কিছু দিয়ে গায়ের চামড়ার ওপরে লম্বা দাগটা যেমন হয় ঠিক তেমনটাই মনে হচ্ছে। তারপরেই একজন নার্স মতো কেউ এসে বিকাশবাবুর গায়ের ওপর একটা চাদর চাপিয়ে দেয়। কিছু বুঝতে পারছি না ছোট দিদিমণি, কি যে হচ্ছে। সেদিন রাতের পর থেকেই এমনটা হচ্ছে। সেদিন রাতে বড়বাবু প্রথম ভয় পেল, আর তারপর থেকেই তো এমনটা শুরু হলো। কোন রাতের কথা বলছো বলো তো? সেই রাত যেদিন রাতের বেলা প্রবল ঝড় বৃষ্টি হলো। বড়বাবু ঘরের বারান্দার কাছে চেয়ারে বসে বসে বাইরের দিকে বৃষ্টি দেখছিল। তারপরেই যে কি হলো আমি নিজেও ঠিক জানি না। বড়বাবু চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি বড়বাবু ঘরের বাইরে উঠোনের কাছে বৃষ্টির মধ্যে মাটিতে ছিটকে পড়ে রয়েছে, আর দুটো হাত দিয়ে নিজের মাথাটা ঢেকে রেখেছে। আমি কিছু করিনি, আমার কোনো ভুল ছিল না। আমি কিচ্ছু করিনি। আমার কোনো ভুল ছিল না, কিচ্ছু করিনি। বড়বাবু কেমন চুপচাপ হয়ে গেল। তোমরা তো এদিকে খুব বেশি আসো না, তাই তোমাদের বলতে চাইলেও বাবু আমায় বলতে বারণ করবে। বাবু বলেছিল হঠাৎ করে যে কি হয়েছে তার নিজেরও মনে নেই, পরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক আর হলো কোথায়? কিন্তু সেদিন বাবা ঠিক কি দেখেছিল সে কথা বলতে পারবে আমাকে? সেটা তো বলতে পারবো না,
তবে সেদিন ঝড় বৃষ্টির মধ্যেই বাবু বাইরে পড়েছিল, কিন্তু বাবুকে কোনো রকমে তুলে ঘরে নিয়ে চলে গিয়েছিলাম। বাবু ঘুম থেকে উঠলো অনেক দেরিতে। সকাল সকাল আমি উঠি, বাড়ির সামনে বৃষ্টির জলে কাদাও হয়েছিল। সেই জল কাদার মধ্যে বাবুর পায়ের ছাপ আর আমার পায়ের ছাপ দেখতে পেলাম। তবে তার সঙ্গে আরেকটা পায়ের ছাপ ছিল। তবে কি এমন অদ্ভুত ব্যাপার ঘটলো দিদিমণি, আমি সে কথা এখনো বিশ্বাসই করতে পারছি না। এই কথা বলতে গিয়ে মাধবের চোখ দুটো বিস্ফারিত হয়ে রইল। স্বাস্থ্যকেন্দ্রের দেওয়ালে হেলান দিয়ে মাধব যেন একবার শিরশির করে কেঁপে উঠল। তারপর নিজের মতোই বলল, উঠোনে জল কাদার মধ্যে একটা পায়ের ছাপ ছিল, আর একটা পায়ের ছাপ, মাত্র একটাই, যেন বাইরের উঠোনের শেষের বড় দরজার কাছে হাঁটতে হাঁটতে ঠিক বাবু যেখানে পড়েছিল সেইখান পর্যন্ত এসেছে, কিন্তু কিন্তু আর ফিরে যায়নি। তার একটা পা নেই। সঙ্গে সঙ্গে নিশির একটা কথা মনে পড়ে গেল। অনেক বছর আগে জয়ন্ত একটা কথা বলেছিল, কিন্তু এত বছর পরে সেটা কেন? তারপর এই কয়েকদিনের কয়েকটা কথা মিলিয়ে নিয়ে নিশি চমকে উঠে দাঁড়ালো। মোবাইলটা তাড়াতাড়ি করে বের করে ফোন করলো। জয়ন্তকে ফোনে পাওয়া গেল না। ঠিক তখনই স্বাস্থ্যকেন্দ্রের নার্স এসে জানালো, অবস্থা খুব একটা ভালো না, অনেক রক্ত বেরিয়েছে। তাছাড়া পায়ের ওই ক্ষতগুলোকেও ভালো করে ব্যান্ডেজ করতে হবে। আজকের দিনটা ওকে এখানেই থাকতে দিতে হবে, কিন্তু রোগীর সঙ্গে যে কোনো একজন থাকতে পারবে। মাধব রইল। অচেনা অজানা জায়গায় নিশিকে থাকতে দেওয়াটা ঠিক নয়। নিশি আর তন্ময় বাড়িতে ফিরে গেল। ফাঁকা বাড়িতে নিশির খুব একটা ভালো লাগছিল না। বারবার ও কথা মনে পড়ছিল, কিন্তু জয়ন্তকে কয়েকবার চেষ্টা করেও ফোনে পাওয়া গেল না। কোনো রকমে কিছু রান্না করে নিশি তন্ময়কে খাইয়ে দিল। দেখতে দেখতে সন্ধে পেরিয়ে এলো। এদিকে মাধব ঘরের বাইরেই বসেছিল। সন্ধ্যের একটু পরে নার্স এসে তাকে ঘরের ভেতরে বিকাশবাবুর পাশে একটা লম্বা বেঞ্চে বসার কথা বলল। মাধব বুঝতে পারল এখানে শোয়ার মতো ব্যবস্থা হয়ে যাবে। সে সেখানে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। বিকাশবাবু তখনও ঘুমোচ্ছে। বেশ রাতের দিকে জয়ন্ত ফোন করল নিশিকে। ফোনটা ধরে নিশি কাঁপা কাঁপা গলায় বলল, আচ্ছা, তোমার মনে আছে তুমি বেশ অনেকদিন আগে তোমার বাবার ব্যাপারে একটা গল্প বলেছিলে আমায়? গল্প? আরে কিসের গল্প? আচ্ছা শোনো না, তখন ওভাবে কথাগুলো বলা ঠিক হয়নি, আসলে বুঝতেই পারছো। ওসব কথা ছাড়ো, যেটা বলছি সেটা শোনো। তুমি বলেছিলে না একবার তোমার বাবা আর কেউ একজন ট্রেনে করে ফেরার সময় কিছু একটা হয়েছিল? জয়ন্ত ফোনের অপর প্রান্ত থেকে মনে করার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ সময় লাগে তার মনে করতে। আর ঠিক তখনই স্বাস্থ্যকেন্দ্রে মাধবের ঘুমটা ভেঙে যায় একটা শব্দে, একটা অদ্ভুত শব্দ, যেন ঘরের মেঝেতে ঠক ঠক করে কেউ সামনের দিকে এগিয়ে আসছে। মাধবের ঘুম ভাঙতে সে উঠে দাঁড়িয়ে বুঝতে পারে ঘরের ভেতরটা অন্ধকার। কিন্তু ঘরের ভেতরে তো অন্ধকার থাকার কথা নয়। গ্রামে ইলেকট্রিসিটি না থাকলেও এই স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে। বেশ কিছুদিনের মধ্যে গ্রামেও আলো ঢুকে যাবে, সে কথা মাধব শুনেছে। কিন্তু আলোটা বন্ধ হলো কি করে? মাধব অন্ধকারে এদিক ওদিক তাকাতেই জানলা থেকে আসা চাঁদের আলোয় বিকাশবাবুকে বিছানার উপরে দেখতে পায়। বিকাশবাবু বিছানায় শুয়ে নেই। বিকাশবাবু বিছানার একপাশে হেলান দিয়ে উঠে বসেছে। তার চোখ দুটো বিস্ফারিত, সামনের দিকে তাকিয়ে কি যেন দেখছে। মাধব তার চোখের দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকাতেই দেখতে পায় একটা 12-13 বছরের ছেলে হাঁটতে হাঁটতে বিছানার দিকে এগিয়ে আসছে। তার চোখের দৃষ্টিটা অদ্ভুত। তার চোখ দুটো সাদা,
ফ্যাকাশে, তার মুখে একটা অদ্ভুত হাসি, গোটা মুখ রক্তে ভেজা। কিন্তু তার চেয়েও আশ্চর্য আর একটা ব্যাপার, মাধব সামনের দিকে তাকিয়ে দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে ওঠে। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। ছোটবেলায় বাবা আর এক বন্ধু কোথায় যেন একটা গিয়েছিল আর ট্রেনে পড়ে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় একটা দুর্ঘটনা ঘটে। ট্রেনের সামনের দিকে বাবা আর বাবার সেই বন্ধু দাঁড়িয়েছিল। কিছু একটা ব্যাপার নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি হয়। তাতে ধাক্কাধাক্কিতে বাবার সেই বন্ধু ট্রেন থেকে নিচে পড়ে যায় আর তার একটা পা কাটা গিয়েছিল। তাছাড়া মাথায় বেশ চোটও লেগেছিল। বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন, তারপরেই তিনি মারা যান। তবে ট্রেনে যারা ছিল তারা নিজেরাই স্পষ্ট বলেছিল যে বাবার কোনো দোষ ছিল না। সে নিজেই বাবাকে ধাক্কা মারতে এসে সামলাতে না পেরে নিচে পড়ে গিয়েছিল। তোমার বাবার বিছানায় সেদিন রাতে আমি একটা বাচ্চা ছেলেকেই বসে থাকতে দেখেছিলাম। তাছাড়া প্রথম যেদিন তোমার বাবা ভয় পেয়েছিল সেদিনও কিন্তু মাধব কাকা একটা বাচ্চা ছেলের পায়ের ছাপই দেখেছিল, তবে মাত্র একটাই পায়ের ছাপ। কি বলছো তুমি? তুমি নিজে বুঝতে পারছো তুমি কি বলছো? এত বছর পরে? মাধব ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। বিকাশবাবুর কিন্তু কোনো ভয় নেই। বিকাশবাবু শক্ত গম্ভীর গলায় বলল, সত্যি কি আমার কোনো দোষ ছিল না? আমার কোনো দোষ ছিল না রে রতন। অদ্ভুত হাসির সঙ্গে কে যেন ঘরের ভেতর বলে ওঠে, দোষ তো আমারও ছিল না রে, দোষ তো আমারও ছিল না, কিন্তু আমাকেও তো মরতে হয়েছিল। আজ তোকেও মরতে হবে। তোকে আমি বলেছিলাম, মৃত্যুর আগেই বলেছিলাম, তোর মরার আগে আমি তোর পা দুটো নিয়ে যাব। মাধব চিৎকার করে ওঠে, ডাক্তার, ডাক্তার, বাঁচাও, বাঁচাও, নার্স, নার্স। কেউ আসবে না, কেউ বাঁচাবে না, সবাই ঘুমোচ্ছে। পা দুটো আমি নিয়ে যাব। মাধব আর সহ্য করতে পারে না। সেই দুটো সাদা চোখ, মুখে অদ্ভুত হাসি, আর তার সঙ্গে ঘর জুড়ে থাকা একটা পচা গন্ধে তার বুকের ভেতরটা কেমন যেন উথাল পাথাল করে ওঠে। মাধব ছুটে সামনের দিকে পালাতে যায়, আর তাতে কিছু যেন একটা তার পায়ে বেঁধে ছিটকে পড়ে মেঝের উপর, আর মাথাটা ঠুকে যায় শক্ত মেঝেতে। আমি বুঝতে পারছি ব্যাপারটা বিশ্বাস করা শক্ত, কিন্তু কিন্তু আমার মনে হয় সে ফিরে এসেছে। কোনো একটা কারণে নিশ্চয়ই সে ফিরে এসেছে। দেখো, পায়ে পচন ধরেছে, শুধুমাত্র দুটো পায়ে, অন্য কোথাও কিন্তু নেই। যদি অন্য কিছু হতো তাহলে সেটা পা ছাড়িয়ে তো অন্তত হাঁটুর উপর পর্যন্ত উঠত। পা এক্সরে করতে হবে। মাধব কাকা, আমি এতদিন ধরে বাড়িতে রয়েছি, অথচ আমাদের কিন্তু তেমন কিচ্ছু হলো না। তার মানে তুমি বলতে চাইছো কোনো এক অশরীরী আত্মা ফিরে এসেছে, তাই তো? আচ্ছা, এখন এসব কথা বলছো তুমি এখনকার দিনে দাঁড়িয়ে? হ্যাঁ, দিন এখনকার হোক বা আগেকার, সেটা বড় কথা নয় জয়ন্ত। যা হচ্ছে সেটাই বড় কথা। এই একটা পায়ের ছাপ, শুধুমাত্র হাঁটতে হাঁটতে তোমার বাবা যেখানে অজ্ঞান হয়েছিল সেখানে এসে হাওয়ায় মিলিয়ে যাওয়ার কোনো ব্যাখ্যা আছে কি তোমার কাছে? নাকি আমি যা দেখতে পেয়েছিলাম তার কোনো ব্যাখ্যা আছে? তন্ময় কি সেদিন রাতে আমাদের ভয় দেখানোর জন্যই এমনটা করেছিল? আমার তন্ময়কে আমি কেন দেখতে পাবো অমনভাবে? শুধু আমার মনে হচ্ছে যে আজ রাতে নিশ্চয়ই কিছু একটা করবে।
ছেড়ে দে, আমায় ছেড়ে দে। আমার এমনিতেই বয়স হয়েছে, কয়েকদিন পর এমনিতেই মরে যাব। আমায় আর মারিস না, আমায় মারিস না। এবার দেখা যায় চাঁদের আলোয় সেই প্রেত মূর্তির হাতে একটা লম্বা ছুরি। সেই ছুরিটা ধারালো, চকচক করছে। সেই ছুরিটা নিয়ে সে আস্তে আস্তে এগিয়ে আসে বিকাশবাবুর পায়ের কাছে। তারপর সেই ছুরির ধারালো একটা ফলা বিকাশবাবুর পায়ে সেই সাদা চাকা চাকা ঘায়ের মতো জিনিসটার ভেতরে ঢুকিয়ে দেয়। বিকাশবাবুর মনে হয় তার পায়ের কাছে ব্যথাটা তার মাথা পর্যন্ত উঠে এসে একটা ঝটকা দিয়েছে। সে চিৎকার করে ওঠে, কিন্তু তার চিৎকার কারোর কান পর্যন্ত গিয়ে পৌঁছায় না। কোনো একটা অদৃশ্য কালো ছায়া তার ঘরের চারপাশটাকে ঘিরে রেখেছিল। ধারালো সেই ছুরিটা দিয়ে বিকাশবাবুর দুটো পাই আস্তে আস্তে আলাদা করে ফেলে। বিকাশবাবু আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে মাধব ঘুম থেকে উঠে ব্যাপারটা প্রথম দেখেছিল। বিকাশবাবুর দুটো পাই তার হাঁটুর কাছ থেকে কেউ কেটে রেখে গেছে, অথচ ঘরে আর কেউ নেই। তখনই মাধব চিল্লামিল্লি করে হাসপাতালের সবাইকে ব্যাপারটা জানায়। জয়ন্ত বেশ চিন্তিত হয়ে পড়ে। সে সিদ্ধান্ত নেয় পরদিনই গ্রামে ফিরবে। গোটা রাত নিশি ঘুমোতে পারে না। পরদিন সকাল হতেই সে হাসপাতালে গিয়ে পৌঁছয়, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। মাধব পাগল হয়ে গিয়েছিল। এমন একটা ব্যাপার সহ্য করার মতো ক্ষমতা তার ছিল না। ব্যাপারটা যখন পুলিশের ঘরে পৌঁছায়, পুলিশ ভেবেছিল মাধবই এই কাজ করেছে, সে ছুরিটা কোথাও লুকিয়ে ফেলেছে। কিন্তু পাগলকে শাস্তি দেওয়া যায় না, তাই তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল। সেই রাত্রে অত্যধিক রক্তক্ষরণ আর যন্ত্রণায় মারা গিয়েছিল বিকাশবাবু। শুধু নিশি আর তন্ময় ফিরে গিয়েছিল শহরে। এরপরেও যখন মাঝে মাঝে রাতের বেলা নিশি ঘুম ভেঙে জেগে উঠত, তার মনে হতো কোথায় যেন রেলগাড়ির শব্দ হচ্ছে, আর তার সঙ্গে একটা চিৎকার, যেন কেউ রেলগাড়ির নিচে চাপা পড়ে চিৎকার করে উঠছে, যেন রেলগাড়ির চাকায় তার একটা পা হাঁটু থেকে আলাদা হয়ে গেছে। গোটা শরীর ঘামে ভিজে গেছে। নিশি তাকিয়ে দেখল বিছানার দিকে। এক পাশে শুয়ে রয়েছে জয়ন্ত, আর অন্য পাশে শুয়ে রয়েছে তন্ময়। না, কেউ তো নেই। কিন্তু নিশি জানে না, ঠিক তার বাড়ির এক পাশে জানালার কাছে উঁকি মেরে তার দিকেই দেখছে একটা ছায়া মূর্তি। তার দুটো চোখ সাদা, মুখের দাঁতগুলো এলোমেলো, আর গোটা মুখে ছড়িয়ে রয়েছে রক্তের দাগ।